শুরু করছি পেজ নাম্বার 74 অ্যান মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর সেট নাম্বার 3 সেকেন্ড সাবজেক্টিভ এভলিউশনের আমরা পার্টটি করছি। তো এখানে বলছে প্রথম 1 নম্বরে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ে এখানে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে বলেছে। তো দেখো এটা কিং আর্থারের সেই গল্পটি এর আগেও করেছি। তো যদি পড়াই তাহলে অনেকটা বড় হবে, তাই আমরা কোশ্চেন অ্যান্সার ডাইরেক্ট করছি। এ নাম্বার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাবাভ দ্য প্যাসেজ। প্যাসেজটি পড়ে আমাদের প্রশ্নের উত্তরটি ঠিকঠাক লিখতে বলছে। নাম্বার 1 বলছে দ্য রিজন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ডকে যেটা পুরস্কার দেওয়া হয়েছিল দিয়েছিলেন রাজা, তো কী হবে ওটা? গিফটেড ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। নাম্বার 2 বলছে লেডি গুনিভার ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। এই যে দেখো, এই যে কিং অফ কর্নওয়াল এখানে দেওয়া আছে। নাম্বার 3 বলছে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড। রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ এই যে পেইন্টেড ক্রিপসন অ্যান্ড ডার্ক ব্লু। এটা হবে ক্রিপসন অ্যান্ড ডার্ক ব্লু, মানে ঘন ডিপ যে একটা কালচে লাল হয় ওই লাল এবং ডিপ ঘন নীল রঙের ছিল। বি নাম্বার বলছে কোশ্চেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নাম্বার 1 হোয়াই আর দ্য ব্যারন্স আনহ্যাপি। ব্যারন্সরা কেন আনহ্যাপি ছিল? তো এখানে উত্তর দেখো দিয়ে দেওয়া আছে ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। এই যে দিয়ে দিয়েছি উত্তরটি এখানে। দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি, তারা খুশি ছিল বিকজ দ্য কিং ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, তারা রাজা আর্থার খুব সৎ মানুষ ছিলেন। নাম্বার 2 বলছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন ওয়ার মার্লিন টুক কিং আর্থার। মার্লিন রাজা আর্থারকে যে প্যাভিলিয়ন বা রাজপ্রাসাদে নিয়ে গেছিল সেটা কেমন ছিল দেখতে, তার সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো উত্তরটি হবে মার্লিন টু কিং আর্থার টু রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। যার প্যাভিলিয়ন বা সেই প্রাসাদটি ছিল সম্পূর্ণ পেইন্টেড করা, যেটা ঘন ডিপ লাল রঙের এবং আর ঘন নীল রঙের ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, মেঝেতে মার্বেল লাগানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, ঠিক রুমের মাঝখানে ছিল ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল। ওক গাছের একটি বিশাল বড় গোল টেবিল ছিল। রিচলি কার্ভড, খুব সুন্দর নকশা করা। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, একবারে 50 জন লোক সেই টেবিলে বসতে পারত। এ হয়ে গেল আমাদের এখানে নাম্বার 3 বলছে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার। সে নাইটসরা রাজার ভক্তরা তারা কি প্রমিস করতেন? দ্য নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা যারা সাহায্যপ্রাপ্ত তাদেরকে তারা সাহায্য করবেন। বি জেন্টেল টু দ্য উইক, তারা দুর্বলের প্রতি খুব ভদ্রতা করবেন। এবং পানিশ দ্য উইক, যারা চতুর তাদেরকে তারা শাস্তি দেবে। এরপর নাম্বার 2, এটা তোমাদের সেই ওই সাংরি ডগ সে কাম ডগ কবিতা থেকে তোমাদের দেওয়া হয়েছে। আমরা চলে আসি ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বার বলছে দ্য সি ইজ কম্পেয়ার টু এটা হবে এখানে হাংরি ডগ। সি নাম্বার হবে এখানে হাংরি ডগ, এই যে সি। নাম্বার 2 বলছে দ্য সি রোজ অন দ্য বিচ অল ডে অল ইভিনিং অনলি অ্যাট নাইট। এখানে আছে দেখো অল ডে, তা আমাদের উত্তরটি হবে অল ডে, এ নাম্বার। নাম্বার 3 বলছে দ্য সি সিন অ্যাজ এ ডগ অ্যাজ, এটা হবে গ্রিজি, এই যে দেখো গ্রিজি। নাম্বার বি বলছে এবার কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইন দ্য ইনফরমেশন অফ দ্য পোয়েম থেকে নিয়ে আমাদের ইনফরমেশন দিতে বলছে। দ্য সি রোজ অন দ্য বিচ উইথ হিজ ক্লেজিং টিথ অ্যান্ড শ্যাগি জস। নাম্বার 2 হবে দ্য জায়ান্ট সি ডগ ইজ হাংরি অ্যান্ড গ্রে। সেই জায়ান্ট দৈত্যের মতন যে সমুদ্র তা দেখতে ছিল ক্ষুধার্ত এবং ধূসর রঙের, কুকুরের মতন। হয়ে গেল আমাদের সিন পোর্শন। এরপর চলে আসছি আমরা আনসিনে।
আনসিনে দেখো বলেছে মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বর্ন 2nd October 1869 ইন্টু এ মিডিল ক্লাস ফ্যামিলি ইন পোরবন্দর গুজরাট। এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী সম্পর্কে বলা হয়েছে তিনি 2রা অক্টোবর 1869-এ একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে পোরবন্দর গুজরাটে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার করমচাঁদ গান্ধী ওয়াজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান। তিনি ছিলেন করমচাঁদ গান্ধী ছিলেন একদম সৎ মানুষ এবং খুব নিয়মের মধ্যে তিনি থাকতেন। হিজ মাদার পুতুল দেবী ওয়াজ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং। তার মা পুতুল দেবী ছিল ধর্মীয়, ভালোবাসা এবং খুব কঠোর পরিশ্রমী। মোহনদাস ওয়াজ ইয়ংগেস্ট সন, সবচেয়ে ছোট ছেলে ছিলেন হচ্ছে মোহনদাস। হি ওয়াজ ভেরি লাভিং অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার্স। তিনি তার বাবা মা এবং তার ভাইদের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। অ্যাজ এ চাইল্ড মোহনদাস ওয়াজ নট ভেরি ব্রেভ। ছোটোবেলায় মোহনদাস একদমই সাহসী ছিলেন না। হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডার্ক, ঘোস্ট, স্পিরিট অ্যান্ড অলসো স্নেক অ্যান্ড স্করপিয়ন। তিনি আগে অন্ধকার, ভূত, আত্মা, তারপরে হচ্ছে সাপ, বিচ্ছু, এই সমস্ত দেখে ভয় পেতেন। তো আমাদের আনসিনের পোর্শনটি পড়িয়ে দিলাম। এবার এ নাম্বারে বলছে ট্রু ফলস। বলছে মোহনদাস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, এটা হবে ট্রু। হিজ ফাদার ওয়াজ রিচ, এটা হবে ফলস। মোহন ওয়াজ দেয়ার ইয়ংগেস্ট সন, এটা হবে ট্রু। হি হার্ডলি রেসপেক্টেড হিজ ব্রাদার্স, এটাও হবে ট্রু। তোমাদের দেখিয়ে দিই উত্তরটি একবার। ট্রু, ফলস, ট্রু, ট্রু। বি নাম্বার বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স। কমপ্লিট করতে বলছে সেন্টেন্স। মাদার ওয়াজ, এটা হবে মোহনস মাদার ওয়াজ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং। নাম্বার 2 হবে চাইল্ড মোহনদাস ফিয়ার্ড অফ ডার্ক অ্যান্ড অফ ঘোস্ট অ্যান্ড স্পিরিটস অ্যান্ড অলসো স্নেকস অ্যান্ড স্করপিয়ন্স। হয়ে গেল আমাদের আনসিন। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে আন্ডারলাইন দ্য ইনফাইনাইট অ্যান্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখানে প্রথমটির ক্ষেত্রে হবে আমাদের নাম্বার 1 হবে টু স্পিক, এখানে হবে টু হিয়ার, তারপরটি 3 নাম্বার হবে টু ফাইন্ড। মানে ভার্বের সঙ্গে যেখানে টু আছে সেই পোর্শনটি হবে আমাদের ইনফিনিটিভ। হয়ে গেল। এই যে দেখো টু হিয়ার, এখানে হবে টু ফাইন্ড। নাম্বার 5 বলছে আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। আই হ্যাভ সিন দ্য মুভি, এখানে এই বাক্যটি হবে আমাদের সিম্পল সেন্টেন্স নাম্বার 1। নাম্বার 2 বলছে দ্য ম্যান হু ডিড ইট ইজ অ্যান এমপ্লয়ি অফ হিস অফিস। এখানে একটি মানুষ যে কিনা একজন অফিসের, তিনি একজন কর্মচারী। এখানে দেখো এই বাক্যটির মধ্যে হু দিয়ে মেনশন করা হয়েছে, মানে এখানে ম্যান বলেছে তারপরেও তার সম্পর্কে যুক্ত করার জন্য এখানে হু জয়েন করা হয়েছে। তো এই বাক্যটি হবে এখানে কমপ্লেক্স। হুম, হুইচ, হুম এই সমস্ত যদি তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপরে নাম্বার 3 বলছে হি ওয়াজ টু উইক টু মুভ, তাহলে এই বাক্যটি হবে তোমাদের এটা সিম্পল সেন্টেন্স। নাম্বার 4 থ্রু ইউ নো ইট ইউ ডিড নট টেল মি, এই বাক্যটি হবে এখানে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে নাম্বার 6-এ বলছে আন্ডারলাইন দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর। এবং আন্ডারলাইন ক্লজ আন্ডারলাইন করতে হি কুড নট ওয়ার্ক ফরওয়ার্ড অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে যেহেতু খুব দুর্বল সেই জন্য সে সামনের দিকে হেঁটে যেতে পারছে না। এই বাক্যটির ক্ষেত্রে অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, এই বাক্যটি এটি হবে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 2 বলছে দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। তো এই এখানে দেখো হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এই বাক্যটি এখানে প্লেসের সম্পর্কে এখানে বলা হয়েছে, সেই যে জায়গাটি যে হোয়ার দিয়ে যে জায়গাটি খুব ঠান্ডা তার সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে এখানে এটি হবে এখানে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 3 দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এখানে সেক্ষেত্রে এই ক্ষেত্রে হবে হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটি হবে নাউন ক্লজ।
তো তোমাদের সিন আনসিন গ্রামার পোর্শন করিয়ে দেওয়া হয়ে গেল। আর বাকি রইল তোমাদের রাইটিং অ্যান্ড স্কিল, এটা তোমাদের পরে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আজ রাখছি এ পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।